তো নিয়ম কানুন বিধি যাচাই করার পরেই একটা ইউনিভার্সিটি তৈরি করার জন্য অনুমোদন দেওয়া হয় এবং সেই অনুমোদন ক্রমেই আমাদের ক্যাবিনেটে আসে। ক্যাবিনেটের মাধ্যমে আমরা সেগুলোকে বিচার বিশ্লেষণ করি এবং সেখানেও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তারপরেও আমরা সেটাকে বিচার বিশ্লেষণ আমরা করি। যেমন এখনো পর্যন্ত যতগুলো বিল পাস হয়েছে তার মধ্যে একটাকে কিন্তু আমরা ক্যাবিনেট পাস হওয়ার পরও আমরা কিন্তু এখনও বিস্তা ইউনিভার্সিটি যেটা আছে এখনও আমরা অ্যাসেম্বলিতে আনিনি, কেননা তার নথিপত্র তথ্য ইত্যাদি এখনও আমরা এটা বিচারাধীন আছে। যখন কমপ্লিট হয়ে যাবে সেটা কিন্তু আসবে। সুতরাং তাদের যেই বিরোধিতা সেটা শুধুমাত্র একটা মিডিয়া অ্যাট্রাকশনের জন্য। প্রতিবার তারা অ্যাসেম্বলিতে কোনো না কোনোভাবে খবরে থাকতে চায়। এই অ্যাসেম্বলি আমাদের মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছেন, যে উন্নয়নমুখী বাজেট পেশ করেছেন, এই বাজেটের উপরে বলার মতো বিরোধিতা করার মতো তাদের কোনো বিষয়ই ছিল না। সুতরাং মিডিয়া অ্যাট্রাকশানে আসছিল না। তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে তারা সেই মিডিয়া অ্যাট্রাকশানে আসতে চেয়েছেন। সুতরাং তাদের এই অভিযোগকে আমি বিশেষ একটা পাত্তা দিচ্ছি না। এখন বিষয় হচ্ছে কেন আমরা এই ইউনিভার্সিটিগুলোকে আনলাম। আমরা এখন সবাই জানি যে আমরা এখন জাতীয় শিক্ষানীতি 2020-তে যেটা প্রণয়ন হয়েছে সেই শিক্ষানীতির উপর কিন্তু এখন আমাদের সারা দেশে অনুসরণ করে চলছে। তো স্বাভাবিক কারণে জাতীয় শিক্ষানীতিতে বিশেষ করে উচ্চশিক্ষাতে সেখানে গবেষণাকে প্রাধান্য দেওয়া হয়েছে, সেখানে প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থাকে সেখানে প্রাধান্য দেওয়া হয়েছে, সেখানে মাল্টিডিসিপ্লিনারি শিক্ষার উপর বিশেষ গুরুত্ব সেখানে দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীদের রুচি, তাদের চাহিদা, তাদের দক্ষতা অনুসারে শিক্ষা দেওয়ার কথা সেখানে বলা হয়েছে, যাতে উচ্চশিক্ষা গ্রহণ করার পর কিংবা যে কোনো শিক্ষা গ্রহণ করার পর এই শিক্ষানীতিতে যাতে কোনো ধরনের কোনো শিক্ষিত বেকার না বেরোয়, শিক্ষিত এবং দক্ষ যুবক হিসাবে যাতে বেরোয়, এটাই হচ্ছে আমাদের এই জাতীয় শিক্ষানীতির মূল কথা। তো সেই অনুসারে আমাদের এই শিক্ষানীতি একটা 2047 সালের যে বিকশিত ভারত গঠন করা, সেই ভারত গঠন করার উদ্দেশ্য নিয়ে একটা নতুন ভারতের স্বপ্ন নিয়ে সেই নীতি কিন্তু আনা হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আমাদের ত্রিপুরা রাজ্য আমরাও কিন্তু আমাদের রাজ্য হিসাবে আগামী 2047 সালে বিকশিত ত্রিপুরা গঠন করার আমরা কিন্তু একটা গাইডলাইন আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকেও পাঠিয়েছি, আমরা অফিসিয়ালি সেটা প্রকাশও করেছি। সেটাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেন যে আমাদের ত্রিপুরাকেও আমরা একটা এডুকেশনাল হাব হিসাবে আমরা কিন্তু আমাদের ত্রিপুরাকে গড়ে তুলব। তো যদি এডুকেশনাল হাব যদি আমাদের বানাতে হয় এবং জাতীয় শিক্ষানীতির সমস্ত প্যারামিটারে যদি ছাত্রছাত্রীদের তাদের রুচি অনুসারে তাদের শিক্ষা গ্রহণ করার যদি সুযোগ দিতে হয়, তাহলে আমাদের ত্রিপুরার যে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোকেও উন্নীত করতে হবে, সেগুলোর মানও উন্নয়ন করতে হবে। পাশাপাশি যেহেতু মাল্টিডিসিপ্লিনারি শিক্ষা ব্যবস্থা মানে কি, একজন কমার্সের স্টুডেন্টও যদি সে সঙ্গীত শিখতে চায়, গান শিখতে চায়, তাকে সেই সুযোগ কিন্তু তাকে দিতে হবে। একজন সায়েন্সের স্টুডেন্ট যদি কোনো আর্টসের কোনো সাবজেক্ট নিয়ে সে পড়াশোনা করতে চায়, সেটাও কিন্তু তাকে সুযোগ দিতে হবে। আমি অনেক সময় উদাহরণ দিই যে লতা মঙ্গেশকর যদি স্কুল শিক্ষায় যদি সঙ্গীত শিক্ষার সুযোগ পেতেন, তাহলে তো লতা মঙ্গেশকর তো আমরা নিজের চেষ্টায় আমরা তাকে পেয়েছি, হয়তো পাঠ্যক্রমে থাকলে আমাদের দেশে আরও অনেক এরকম লতা মঙ্গেশকর আমরা পেতাম। আমরা সচিন তেন্ডুলকর, আমাদের ভারতবর্ষের স্বনামধন্য ক্রিকেটার, উনি কিন্তু স্কুল পাঠ্যক্রমে কিন্তু ক্রিকেট খেলার পাঠ্যক্রম কিন্তু উনি পাননি। যদি পেতেন বা থাকতো সেই সময় হয়তো আরও বহু সচিন তেন্ডুলকর বেরোতো। তো সুতরাং এখানে স্টুডেন্টদের রুচিকে প্রাধান্য দেওয়া হয়েছে। সেই কারণে আমরা যে বিশ্ববিদ্যালয়গুলো এনেছি সেটা একদিকে যেরকম আমাদের বিকশিত ভারত গঠন করার জন্য সবচেয়ে বেশি আমরা প্রাধান্য দিয়েছি হচ্ছে
আমাদের ছাত্ররা যাতে বাইরে গিয়ে পড়াশোনা যাতে না করতে, এটা হচ্ছে 1 নম্বর। যাতে আমাদের ছাত্ররা আমাদের রাজ্যের মধ্যেই তারা পড়াশোনার সুযোগ পায়। একটা করে দেখেছি যে এখনও পর্যন্ত আমাদের উচ্চশিক্ষা দপ্তরে প্রায় 30 থেকে 33,000 ছাত্রছাত্রী প্রতি বছর টিবিএসসি, সিবিএসসি, আইসিএসসি ইত্যাদি বোর্ড থেকে তারা পাশ করেন, এবং পাশ করার পর পুরো তথ্য আছে। তারা যেই ভর্তি হচ্ছে সেই ভর্তির মধ্যে কিন্তু এখনও 3 থেকে 4 হাজার স্টুডেন্টের গ্যাপিং থেকে যাচ্ছে, অর্থাৎ 3 থেকে 4 হাজার স্টুডেন্ট তারা কিন্তু বাইরে যাচ্ছেন তাদের রুচি অনুসারে, তাদের দক্ষতা অনুসারে পড়াশোনা করার জন্য রাজ্যের বাইরে। আমরা একটা তথ্য বিশ্লেষণ করে দেখেছি যে একজন শিক্ষার্থী যখন আমাদের ত্রিপুরা থেকে বাইরে পড়াশোনার জন্য যান, তখন তার বার্ষিক যে খরচ, সেই খরচ প্রায় 2 থেকে 5 লক্ষ টাকা। অর্থাৎ প্রতি বছর ত্রিপুরা থেকে আনুমানিক 200 থেকে 400 কোটি টাকা আমাদের রাজ্যের বাইরে চলে যাচ্ছে। তো সেটা আমরা যদি সরকারি বিশ্ববিদ্যালয়ের সাথে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যদি আমরা রাখি, তাহলে আমাদের এই টাকাটা কিন্তু আমাদের রাজ্যেই থেকে যাচ্ছে, এবং আমাদের ছাত্রছাত্রীরা সহজেই কিন্তু সেখানে শিক্ষা গ্রহণ করার সুযোগ পাচ্ছে। শুধু যে আমরা প্রাইভেট নিয়ে এসেছি তা কিন্তু নয়। আপনারা দেখেছেন প্রাইভেটের আগে আমরা ওমেন্স ইউনিভার্সিটি বিল আমরা নিয়ে এসেছি গভর্নমেন্ট, আমরা টেকনিক্যাল ইউনিভার্সিটি বিল আমরা নিয়ে এসেছি, এখানে আমরা মেডিকেল ইউনিভার্সিটি বিল নিয়ে এসেছি। প্রথম আমরা গুরুত্ব আরোপ করেছি আমাদের নিজস্ব যে গভর্নমেন্ট ইউনিভার্সিটিগুলো আছে সেইগুলো। এছাড়াও এমবিবি ইউনিভার্সিটি, আমাদের যে স্টেট ইউনিভার্সিটি আছে, সেটাকেও উন্নীত করার জন্য আমরা ইতিপূর্বেই সে অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আমার সেক্রেটারি সহ, আমার ডাইরেক্টর সহ আমরা কিন্তু মিটিং করেছি যে আগামী শিক্ষাবর্ষ থেকে এমবিবি ইউনিভার্সিটিতেও আরও কিছু সাবজেক্ট সেখানে বাড়ানো যায় কিনা, এবং নতুন নতুন যে প্রযুক্তি হোক, ডেটা সায়েন্স হোক, এআই হোক, এই ধরনের নতুন নতুন যে কোর্স ছাত্রছাত্রীরা এখন সবচেয়ে বেশি যেখানে ইন্টারেস্ট দেখাচ্ছে, সেগুলো আমাদের এমবিবি ইউনিভার্সিটিতেও আমরা শুরু করতে পারি কিনা, সেইগুলো নিয়েও কিন্তু আমরা মিটিং করেছি। অর্থাৎ ছাত্রছাত্রীদের রুচি দক্ষতা অনুসারে যদি আমরা শিক্ষা দিতে চাই, তাহলে নিউ এডুকেশন পলিসিতে, মানে বর্তমান যে জাতীয় শিক্ষানীতি আছে, এই শিক্ষানীতির মধ্যে শুধুমাত্র গভর্নমেন্ট ইউনিভার্সিটি কিন্তু ছাত্রছাত্রীদের চাহিদা এবং ইচ্ছা রুচি কিন্তু একা ফুলফিল করতে পারবে না। আবার প্রাইভেট ইউনিভার্সিটিও কিন্তু সেখানে ফুলফিল করতে পারবে না তাদের চাহিদা, তাদের রুচি, তারা যে ধরনের পড়াশোনা করতে চায়। অর্থাৎ কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে তাদের রুচিকে। তো স্বাভাবিক কারণেই সেখানে যদি তাদেরকে সেই অনুসারে পড়াশোনা করাতে হয়, তাহলে গভর্নমেন্ট এবং প্রাইভেট দুটো ব্যবস্থাই সেখানে রাখতে হবে, এবং তার মধ্যেও কিন্তু সমন্বয় রাখতে হবে। তারা যে প্রশ্ন উঠিয়েছেন এইগুলো বিভিন্ন ধরনের, আমাদের রাজ্যে এখনও পর্যন্ত আমাদের সরকার আসার পর যতগুলো প্রাইভেট ইউনিভার্সিটি এসছে, একটার বিরুদ্ধেও কিন্তু এখনও পর্যন্ত তারা কেউ কিন্তু পালিয়ে যায়নি। অর্থাৎ তাদের সমস্ত নথিপত্র দেখেই কিন্তু আমরা সেখানে তাদেরকে সুযোগ দিয়েছি। সুতরাং বিরোধীরা যেটা বলছেন তাদের সেটা ভিত্তিহীন, এটাও কিন্তু প্রমাণ করে। কিন্তু তারপরও এখন যে এখানে পাশ হয়েছে বিধানসভায়, তারপরও যদি কোনো ত্রুটি থাকে, সেই ত্রুটি কিন্তু ইউজিসির আইন অনুযায়ী এবং রাজ্য সরকারের যে উচ্চশিক্ষা আইন, সেটা অনুযায়ী কিন্তু আমরা বিভিন্ন ধরনের ব্যবস্থাও কিন্তু তাদের বিরুদ্ধে আমরা নিতে পারবো, এবং প্রয়োজনে তাদের অনুমোদনও কিন্তু সেটা আমরা বাতিল করতে পারবো। সুতরাং এই ইউনিভার্সিটি হলে আমি সংক্ষেপে বলে দিচ্ছি আমাদের রাজ্যের যে উপকারগুলো হবে। এক তো হচ্ছে ইনভেস্টমেন্ট আসবে, তারপরে আমাদের যে উচ্চশিক্ষার যেই সুযোগ সম্প্রসারণ করা সেটা হবে। আমাদের শিক্ষার মান উন্নত করতে গেলে ইউনিভার্সিটি দরকার, ইউনিভার্সিটি ছাড়া শিক্ষার মান উন্নয়ন দ্রুত গতিতে সম্ভব নয়। তো সেখানে শিক্ষার মান উন্নয়ন হবে। গবেষণার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু আমাদের এখন বাড়ছে, প্রতি বছর উচ্চশিক্ষার চাহিদা বাড়ছে, উচ্চশিক্ষায় ছাত্রছাত্রীদের অংশগ্রহণ বাড়ছে, এবং উল্লেখযোগ্য হারে উচ্চশিক্ষায় মেয়েদের অংশগ্রহণ কিন্তু যখন 2020-তে জাতীয় শিক্ষানীতি এসছে, 15% সারা ভারতবর্ষের পরিসংখ্যান আমি বলছি, 15%
উচ্চশিক্ষায় মেয়েদের অংশগ্রহণ কিন্তু সেখানে বেড়েছে। গবেষণার জন্য আগের তুলনায় সারা ভারতবর্ষে 1.5 লক্ষেরও বেশি গবেষণাপত্র অধিক এখন আমাদের সারা দেশে জমা পড়েছে, এবং তাদেরকে পড়াশোনার সাথে সাথে অর্থনৈতিক উন্নয়ন তাদের যাতে হয় সেই দিকটাও কিন্তু এই আমাদের উচ্চশিক্ষায় জাতীয় শিক্ষানীতিতে গুরুত্ব দেওয়া হয়েছে, এবং কর্মসংস্থান সৃষ্টি হবে। ওনারাই বলেন যে আমাদের রাজ্যে এত সংখ্যক মাস্টার ডিগ্রি, পিএইচডি ইত্যাদি ইত্যাদি করে পাশ করে বহু বসে আছেন, তাদেরকে আমরা 500 টাকায় গেস্ট লেকচারার দেই, তাদের এটা তারাই প্রশ্নটা উঠাচ্ছেন। তো তাদের যারা পাশ করে বসে আছেন শুধুমাত্র তাদেরকেও তো সুযোগ করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। আমরা আমাদের গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে করছি, কিন্তু যেই হারে উচ্চশিক্ষার পরিসংখ্যান বাড়ছে তাদেরও একটা সুযোগ সৃষ্টি কিন্তু করতে হবে। প্রাইভেট ইউনিভার্সিটি এলে তারাও কিন্তু সেখানে সুযোগ পাবে, এবং শিক্ষার্থীরা যেটা বললাম যে বাইরে যাওয়ার যে প্রবণতা, এই প্রবণতা কিন্তু হ্রাস পাবে, এবং যেখানে যেখানে ইউনিভার্সিটিগুলো হবে সেই অঞ্চলেরও কিন্তু একটা আর্থিক সেখানে উন্নয়ন কিন্তু সেখানে হবে। তো সুতরাং এই সমস্ত দিককে সামনে রেখেই কিন্তু আমরা আগামী দিনে ত্রিপুরাকে একটা এডুকেশনাল হাব হিসাবে গঠন করার জন্যই বা দৃষ্টিভঙ্গি সামনে রেখে আমাদের মুখ্যমন্ত্রী যেটা বললেন, সারা নর্থ ইস্টের মধ্যে যাতে ত্রিপুরা একটা এডুকেশনাল হাব তৈরি হয়। আর এইগুলো করলে শুধুমাত্র যে আমার ত্রিপুরার ছাত্রছাত্রীরা পড়বে তা কিন্তু নয়, সম্পূর্ণ নর্থ ইস্ট থেকেও আসবে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে, সারা দেশ থেকে আসবে। এবং শুধুমাত্র তারাই যে ইনভেস্টমেন্ট করবে তা কিন্তু নয়, তাদের কিন্তু আন্তর্জাতিক সহযোগিতা নেওয়ারও কিন্তু সেখানে প্রাবধান কিন্তু আছে, এই ইউনিভার্সিটিগুলো নিতে পারবে। তো সুতরাং আমরা সেই যদি দেখি সাফল্যে কিন্তু আমরা ত্রিপুরার শিক্ষার মান থেকে শুরু করে, শিক্ষার্থীদের চাহিদা থেকে শুরু করে, উচ্চশিক্ষায় ছাত্রছাত্রীদের অংশগ্রহণ থেকে শুরু করে ত্রিপুরাকে একটা শিক্ষার দিক থেকে একটা উন্নত রাজ্য হিসাবে, যেটা আমরা নতুন যেটা আমাদের মুখ্যমন্ত্রী বলেন যে নতুন ত্রিপুরা গঠন করার, সেটাকে সামনে রেখে কিন্তু আমরা সেই দিশার এগিয়ে যাচ্ছি, এবং সেটাকে সামনে রেখেই কিন্তু আমরা এই ধরনের ব্যবস্থা করছি। আরেকটা জাতীয় শিক্ষানীতির আরেকটা বড় দিক হলো 2035 সালের মধ্যে যে উচ্চশিক্ষার যে গ্রস এনরোলমেন্ট যে রেশিও, সেটাকে 50% করতে হবে 2035 সালের মধ্যে। তো সুতরাং সেটাকে যদি আমাদের 50% করতে হয়, তাহলে আমাদেরকে কিন্তু গভর্নমেন্ট ইউনিভার্সিটির সাথে সাথে প্রাইভেট ইউনিভার্সিটি অর্থাৎ ছাত্রছাত্রীদের যে পরিধি শিক্ষার, সেটা কিন্তু আমাদেরকে বাড়াতে হবে। আমার কাছে একটা ডাটা আছে আমাদের, আমি শুধু নর্থ ইস্টেরই যদি বলি, শুধুমাত্র নর্থ ইস্টের মধ্যে এখন কিন্তু আমরা জানি সিকিম শিক্ষার ক্ষেত্রে কিন্তু অনেক এগিয়ে, কিন্তু সিকিমের জনসংখ্যা কত? সর্বসাফল্যে 7 লাখ সামথিং হবে। সিকিমে যদি আমরা দেখি, সেখানে সেন্ট্রাল ইউনিভার্সিটি 1, সেখানে স্টেট ইউনিভার্সিটি আছে 2টি, সেখানে প্রাইভেট ইউনিভার্সিটি হচ্ছে 24টি। তো সুতরাং শুধুমাত্র সিকিমের স্টুডেন্ট পড়ছে তা কিন্তু না, আমাদের ত্রিপুরার স্টুডেন্টরাও কিন্তু সিকিমে পড়াশোনা করছে। তো স্বাভাবিক এখানে আরও যদি আমরা নেই, অরুণাচলও তাই আছে, এবং আমরা ত্রিপুরা সেই দিক থেকে কিন্তু অনেক পিছিয়ে। তো সুতরাং নর্থ ইস্টের মধ্যে যদি আমরা একটা উল্লেখযোগ্য এডুকেশনাল হাব যদি আমরা গঠন করতে চাই, তাহলে কিন্তু সেই পরিসংখ্যানগুলো দেখেও কিন্তু আমাদের ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই কারণে আমাদের এই সমস্ত বিলগুলো নিয়ে আসা। উনি তো শুধুমাত্র প্রশ্ন করেন, উত্তর শুনেন না। আপনাদেরকে অ্যাট্রাকশন করার জন্য প্রশ্ন করেন, উত্তর শুনেন না। আজকে যখন প্রশ্ন উত্তর পর্ব চলছিল, তখনও উনি প্রশ্ন করেছেন, আমি উত্তর দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি, উনি আমার উত্তর শুনছেন না। পরবর্তী সময়ে আমি একটা মিডিয়ার ক্যাপশানে দেখলাম যে শিক্ষামন্ত্রী বিব্রত, উনি সুযোগই দেন না। বিলগুলো নিয়ে যখন চর্চা হচ্ছিল, উনি যখন প্রশ্ন করছিলেন, উনি কিন্তু শোনার সুযোগ কাউকে দেন না। এটা ওনার একটা রোগ, শুধু প্রশ্নের জন্য প্রশ্ন করা। উনি উত্তর শোনার জন্য, ভদ্রভাবে উত্তর শোনার জন্য ওনার কখনোই রেডি থাকেন না।
ইউনিভার্সিটিগুলো শুধুমাত্র তাদের যখন ইউজিসির অনুমোদন যখন তারা পায়, বিভিন্ন রাজ্যেই কিন্তু তারা আবেদন করে থাকে সেই রাজ্যে ইউনিভার্সিটি করার জন্য। উনি জানি না কোনটার জন্য প্রশ্ন তুলছেন, যেটার কথা মণিপুরের কথা আছেন, তাদের অন্য রাজ্য ইউনিভার্সিটি আছে, সেগুলো চলছে। মণিপুরে যেটা হয়েছে, একটা ইউনিভার্সিটি খুলতে গেলে বিভিন্ন প্যারামিটার আছে, তাকে সেখানে জমি নিতে হবে, একটা এনরোলমেন্ট ফান্ড জমা রাখতে হয়, তারপরে সেখানে একাডেমিক বিল্ডিং সেখানে তৈরি করতে হবে, ইত্যাদি ইত্যাদি। সেগুলো কত দিনের মধ্যে করতে হবে, সেটা কিন্তু কত দিনের মধ্যে করতে হবে সেটার একটা গাইডলাইন আছে। যদি এত টাইম বাউন্ড আছে, সেই টাইম বাউন্ড মতো যদি না করে থাকে, তাহলে রাজ্য সরকার সেটা কিন্তু ক্যান্সেল করে দিতে পারে। এবার মণিপুরে ওনারা যখন, আমি যতটা ব্যক্তিগতভাবে খোঁজখবর নিয়েছি, ওনাদেরকে ডেকেও আমি কথা বলেছি, মণিপুরে যখন ওনারা সেটা করেছেন, সেই সময় আপনারা জানেন মণিপুরে লাস্ট কয়েক বছর ধরে একটা ক্রাইসিস, যে কোনো পলিটিক্যাল ক্রাইসিস বলুন বা যে ক্রাইসিসের মধ্যে দিয়ে গেছে, সেখানে কিন্তু কোনো কাজ হয়নি, ওনারাও করতে পারেননি। তো স্বাভাবিকভাবে সেই টাইম বাউন্ড, ইউএনজিসির টাইম বাউন্ড অতিক্রান্ত হয়ে গেছে, সেটা অটোমেটিকলি ক্যান্সেল হয়ে গেছে। আমরা যতই বিধানসভাতে পাস করি না কেন, বর্তমান ইউনিভার্সিটিগুলোর যদি সেই টাইম বাউন্ড মতো যদি তাদের কাজ না করে, তাদেরও কিন্তু আমাদের এই স্টেটে ক্যান্সেল হয়ে যাবে, অন্য স্টেটে হবে না। যে সেটা মণিপুরে হয়েছে সেই কারণে। তো সুতরাং আমি রাখলাম কি উদ্দেশ্যে আমরা এই ইউনিভার্সিটিগুলো, কনসালটেন্সি ফার্মের কথা বলছিল একটা, আমি জানি, আমি তো বললাম সমস্ত যা গাইডলাইন আছে সেই গাইডলাইন মেনেই কিন্তু সেগুলোর অনুমোদন দেওয়া হয়েছে। এখানে কোথাও কোনো ইউজিসির যে গাইডলাইন এবং আমাদের রাজ্য সরকারের উচ্চশিক্ষা বিষয়ক যে গাইডলাইন আছে, সেই গাইডলাইন সম্পূর্ণভাবে আলোচনা করে বিবেচনা করেই কিন্তু সেগুলোকে ক্যাবিনেটে নিয়ে আসা হয়েছে।